হ্যালো ক্লাস। আজকের যেটা টপিকটা আলোচনা করব, আগের দিন মোটামুটি আমি ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট অ্যান্ড ইলেকট্রনের যে আবিষ্কার, ডিসকভারি অফ ইলেকট্রন আমি করিয়ে দিয়েছিলাম। আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রোটন আবিষ্কার। ঠিক আছে, কি প্রোটনটা কিভাবে আবিষ্কার হলো, কিভাবে তার চিন্তা ভাবনা হলো, তার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট কি। তো প্রোটন অ্যান্ড নিউট্রন আবিষ্কারটা আজকে মোটামুটি করানো হবে। তো যখন একটু গল্পের মতো শুনে নাও, যখন যখন ওই ডিসচার্জ টিউবের যখন এক্সপেরিমেন্টটা করা হয় এবং সেটাকে যখন স্যার জে জে থমসন যখন নিজের ল্যাবে এক্সপেরিমেন্টটা করতে আরম্ভ করলেন, করে তিনি ইলেকট্রন আবিষ্কার করলেন, তখন থেকেই অনেক বিজ্ঞানী কী করেছিল যে ওই এক্সপেরিমেন্টটা তারা করতে চাইছিল। অনেকেই ওই এক্সপেরিমেন্টটা করেছেন, কারণ সবাই দেখতে চাইছিল যে কীভাবে হয়। সবাই তো আর সবার ল্যাবে অ্যালাও হবে না, তো যে যার ল্যাবে ওই এক্সপেরিমেন্টটা করছিলেন। ঠিক আছে, তার মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল গোল্ডস্টাইন। হ্যাঁ, যার নাম ছিল ই গোল্ডস্টাইন। ঠিক আছে, তিনি ইন দ্য ইয়ার অফ 1886-এ বিজ্ঞানী গোল্ডস্টাইন তিনি কি করলেন, তিনি ওই এক্সপেরিমেন্টটা করলেন। ঠিক আছে, তিনি কি করলেন যে একই রকমভাবে একটা এরকম গ্লাস টিউব নিলেন, একটা গ্লাস টিউব নিলেন, আর কি করলেন, এইখানে একটা সাকশন পাইপ, যেখান দিয়ে কি এয়ার বেরিয়ে যাবে, অর্থাৎ এটাকে বায়ুশূন্য করে দিলেন। আচ্ছা, আর কি করলেন, এর মধ্যে কিছু নিষ্ক্রিয় গ্যাস ঢোকালেন। নিষ্ক্রিয় গ্যাস লাইক হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। ঠিক আছে, মানে নিয়ন আর্গন তো আছে, বাট এদেরকে নিষ্ক্রিয় ইন দ্য সেন্স বলা হচ্ছে কি, কারণ এরা বেসিক্যালি মানে কেমিক্যাল রিয়াকশন করতে চায় না সচরাচর। ঠিক আছে, নিয়ন এইসব উনি মোটামুটি ওই হিলিয়াম ফিলিয়াম নিয়েই ম্যাক্সিমাম করেছিলেন, হাইড্রোজেন হিলিয়াম নিয়েই করেছিলেন। ঠিক আছে, তো তিনি মোটামুটি এটা ইউজ করলেন। আর কি করলেন, তিনি যে দেখেছিলেন যে আমাদের জে জে থমসন তিনি ওই ইলেকট্রোডগুলো হিসাবে ইউজ করেছিলেন কি অ্যালুমিনিয়ামকে, মানে তড়িৎদ্বারগুলো ছিল তার হচ্ছে অ্যালুমিনিয়াম। তো তিনি কি করলেন, ক্যাথোড আর অ্যানোড ইউজ করলেন। এবার ব্যাপারটা হচ্ছে তিনি প্রথমে কি করলেন, তিনি ক্যাথোড একটা মোটামুটি, যেহেতু অ্যালুমিনিয়াম ইউজ করতে হবে, তাই তিনি মোটামুটি একটা ক্যাথোড তিনি প্রথমে ইউজ করলেন। আচ্ছা, প্রথমে তিনি মোটামুটি একটা অ্যানোড ইউজ করলেন। আমি আগে অ্যানোডটা করে দিই। হ্যাঁ, আগে মোটামুটি একটা অ্যানোডের প্লেট ইউজ করলেন। ঠিক আছে, আচ্ছা, আর কি করলেন আমি জানি না, উনার কি প্রবলেম ছিল, উনি অ্যানোড এটা ইউজ করলেন, আর উনার অ্যালুমিনিয়াম শর্ট পড়ে গেছিল না কি এই ভগবান জানে, উনি কি করলেন জানেন তো, এই পারফোরেটেড একটা ক্যাথোড ইউজ করলেন। মানে ব্যাপারটা হচ্ছে উনার মেবি অ্যালুমিনিয়াম শর্ট পড়ে গেছিল বা কিছু একটা, ওই বেসিনে আমরা মুখ ধুই না, বেসিনের ঠিক নিচে যে ওই একটা মানে কি একটা গোল টাইপের জায়গা থাকে যেখানে অনেক ছিদ্র থাকে না, তো ওরম টাইপের একটা জিনিস তিনি ইউজ করেছিলেন। ঠিক আছে, মানে যেটাকে বলা হচ্ছে পারফোরেটেড, মানে ছিদ্রযুক্ত পারফোরেটেড একটা তিনি ক্যাথোড তিনি ইউজ করেছিলেন। তাহলে তিনি কি করলেন, তিনি একটা ক্যাথোড নিলেন এরম টাইপের, যে ক্যাথোডটার মধ্যে ফুটো ফুটো ছিল। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পারফোরেটেড ক্যাথোড। ঠিক আছে, আর এবার তিনি কি করলেন, তিনি ব্যাটারি দিয়ে যুক্ত করলেন। তাহলে এটা যেহেতু তোমার অ্যানোড মানে পজিটিভ, তাহলে হাই ভোল্টেজের ব্যাটারি যেরকম করে সেট আপ করেছিল আমাদের স্যার জে জে থমসন, তিনি কি করলেন, তিনি সেমভাবে সেট আপ করলেন। আর কি করেছিলেন মাঝখানে, এই যে গ্লাস, যে এই যে গ্লাসের যে একটা নেওয়া হয়েছে, বটল টাইপের নেওয়া হয়েছে, ওই গ্লাস বটলটার গায়ে জিঙ্ক সালফাইডের একটা আস্তরণ লাগিয়ে দিয়েছিলেন। এগুলো সব জিঙ্ক সালফাইডের একটা আস্তরণ লাগিয়েছিলেন। কেন লাগিয়েছিলেন, ওই বলেছিলাম আগের দিন যে কি ফ্লুরোসেন্স করানোর জন্য। ঠিক আছে, জিঙ্ক সালফাইডের একটা
আস্তরণ লাগিয়ে দিয়েছিলেন, কারণ কি ফ্লুরোসেন্স যাতে দেখা যায়, মানে যদি কোনো একটা পার্টিকেল যদি এই থেকে ধাক্কা মারে তাহলে এখানে কি ওই পার্টিকেলটাকে ওরা শোষণ করে কি করবে, আলো ছাড়বে, মানে ফ্লুরোসেন্স দেখাবে। ঠিক আগের দিনের এক্সপেরিমেন্টের মতো, শুধু আগের দিনের এক্সপেরিমেন্টের সঙ্গে পার্থক্যটা কি আছে না, এখানে যে ক্যাথোডটা ইউজ করা হয়েছে সেই ক্যাথোডটা হচ্ছে পারফোরেটেড, অর্থাৎ ফুটো ফুটো। ঠিক আছে, আচ্ছা মানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে অ্যানোড, আমি এ লিখে দিলাম, এটা ক্যাথোড, আমি এটাকে সি লিখে দিলাম। ক্যাথোড মানে কি নেগেটিভলি চার্জড, এটা কমপ্লিটলি নেগেটিভলি চার্জ, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এবার তিনি এক্সপেরিমেন্ট করছেন, তিনি একই রকম জিনিস দেখতে পাচ্ছেন যে কিছু একটা বেরোচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, কিছু একটা ছুটে যাচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, এইভাবে ছুটে যাচ্ছে। আর কি করছে যে এই যে অ্যানোডের যে ছায়াটা এইখানে পেছনে ফেলছে, আর এখানে কি ফ্লুরোসেন্স তৈরি করছে, ওই আগের দিনের এক্সপেরিমেন্টের মতো। স্যার জে থমসন যে এক্সপেরিমেন্টটা যেরকম করেছিলেন তিনি ঠিক সেম জিনিসই করেছিলেন, তিনি মোটামুটি এরকম একই জিনিস দেখলেন, তিনি তো খুবই খুশি, খুব ভালো কথা যে ফ্লুরোসেন্স দেখা গেছে, তার মানে উনিও এক্সপেরিমেন্টটা করতে পেরেছেন। প্রবলেমটা ওই জায়গায় না, প্রবলেম কোথায় হলো বলো দেখি। প্রবলেম যখন তিনি এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি দেখলেন যে অ্যানোড সাইডে ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে, আবার ক্যাথোডের পেছনেও ঠিক অল্প হলেও একটা আলোকিত অংশ তৈরি হচ্ছে, খুব অল্প হলেও এখানেও ফ্লুরোসেন্স দেখা যাচ্ছে। মানে যদি স্যার জে থমসনের এক্সপেরিমেন্টের দিকে যদি ঠিকঠাক হয় তাহলে অ্যানোডটায় যে অ্যানোডের দিকে এই পাশটায় যে ফ্লুরোসেন্স দেখতে পাচ্ছে সেটা একদম ক্লিয়ার, সেটা তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু তিনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন কি, যে তিনি ওই ক্যাথোডের পেছনেও তিনি ঠিক ফ্লুরোসেন্স লক্ষ্য করতে পারছেন, অল্প হলেও ফ্লুরোসেন্স লক্ষ্য করতে পারছেন। তো তিনি তো মোটামুটি পড়লেন বহুত সমস্যায়, যে ব্যাপারটা কি হলো, জিনিসটা বের হওয়ার কথা ছিল এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে বের হওয়ার পরেই তো আমার এখানে ধাক্কা খেলো কণাগুলো, মানে ইলেকট্রনগুলো এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে গিয়ে ফ্লুরোসেন্স তৈরি করলো, তাহলে এদিকে তাহলে কে এলো। এবার তখন একটা কনসেপ্ট এসছে, তখন কনসেপ্টটা হচ্ছে কি, যে অ্যাটম মানে আমাদের যে পরমাণু সেগুলো কি, সেগুলো হচ্ছে নিস্তড়িৎ, মানে কি নিউট্রাল, অর্থাৎ অ্যাটমের মধ্যে কোনো চার্জ থাকে না, পরমাণুর মধ্যে কোনো চার্জ থাকে না, পরমাণু হচ্ছে নিস্তড়িৎ। তখন লোক মোটামুটি এটা জেনে গেছে যে পরমাণু নিস্তড়িৎ হয়। তাহলে যখন ক্যাথোড রে বেরিয়েছিল তার মানে কিছু একটা ক্যাথোড থেকে অ্যানোড দিকে যাচ্ছিল। আচ্ছা ক্যাথোডটা কি, ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কিছু একটা যাচ্ছিল, মানে কি নেগেটিভ চার্জগুলো ছুটছিল পজিটিভ চার্জের দিকে, সেগুলো হচ্ছে ইলেকট্রন। এবার যদি এই পারে যদি কিছু দেখা যায় তার মানে কি বুঝবো, যে প্লাস থেকেও এই মাইনাসের দিকে কিছু একটা এসছে, সেটা এই ফুটোগুলোর ভেতর দিয়ে ঢুকে এই দিকে ফ্লুরোসেন্স তৈরি করেছে, তাই না? যদি এই দিকে যদি আলো তৈরি হয় তার মানে কিছু একটা এদিকে এসছে, তার ফলে এদিকে ফ্লুরোসেন্স তৈরি হয়েছে, তার মানে কিছু একটা এদিকে এসছে, সেই কিছু একটা কি সেটা তিনি বুঝতে পারেন। এবার সেটা নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি যেহেতু দেখেছিলেন যে কিছু একটাকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসতে হবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসতে হবে, তাই যখন ওই আগের এক্সপেরিমেন্টে যেমন কি ক্যাথোড রে বলে একটা আবিষ্কার হয়েছিল না, কারণ কি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রেগুলো যাচ্ছিল, তাহলে এবারে কিছু একটা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, তাই তো পেছনে ফ্লুরোসেন্সটা তৈরি হয়েছে। তাই তিনি এই যে একটা অদৃশ্য একটা দিকে তখন তিনি দেখতে পাননি, একটা অদৃশ্য একটা রশ্মি যেটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, সেটাকে তিনি নাম দিলেন অ্যানোড রশ্মি বা অ্যানোড রে, বা তিনি তখন এটাকে বলেছিলেন ক্যানাল রে, CANALRAY। তিনি উনাকে মানে যেটা যে রশ্মিটা বেরিয়েছিল ওটার নাম দিয়েছিলেন ক্যানাল রে বা অ্যানোড রে। ঠিক আছে, আচ্ছা এবারে কিছু একটা যদি, এবার তাহলে আমি ক্যানাল রের বৈশিষ্ট্য কি হতে পারে, এটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তার মানে কি যে রেটা যাচ্ছে সেটা কি হবে পজিটিভলি চার্জড, কারণ পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে কি এক নম্বর আমি বলতে পারি যে ক্যানাল রে ইজ পজিটিভলি চার্জড, অর্থাৎ কি ক্যানাল রের চার্জটা কি বা আধানটা কি, আধানটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা এবার তখন একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে অ্যাটম কি, অ্যাটমটা হচ্ছে তোমার নিউট্রাল। তাহলে যদি অ্যাটমের মধ্যে আমি ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে আগে, যে এইখান থেকে এইদিকে কি যাচ্ছে ইলেকট্রনগুলো যাচ্ছিল, তাহলে অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড,
তাহলে যদি কোনো অ্যাটমের মধ্যে যদি কোনো একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে ওই নেগেটিভ চার্জ, এবার যদি অ্যাটমটাকে যদি নিস্তড়িত হতে হয় বা নিউট্রাল হতে হয়, তাহলে কি সমপরিমাণ পজিটিভ চার্জ থাকতে হবে। ঠিক আছে, তার মানে উনি বললেন যে যে কিছু একটা যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যেহেতু যাচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে অ্যানোড থেকে মানে ক্যাথোডের দিকে যে পজিটিভ চার্জের রশ্মিটা যাচ্ছে তার মধ্যে কিছু কিছু পজিটিভ জিনিসপত্র আছে। ঠিক আছে, তো সেইগুলোকে তিনি মোটামুটি নাম দিলেন কি প্রোটন। নাম দিলেন কি প্রোটন। তিনিও দেখতে পাননি, কারণ তিনি এখানে ওই মানে জে থমসন যেমন টেস্ট করেছিলেন যে মাঝখানে একটা ক্রস রেখেছিল বা একটা মুভেবল হুইল রেখেছিল যেটা ঘুরতে পারছিল, কিন্তু এখানে কিন্তু তার সেটা হয়নি। ঠিক আছে, তা তিনি মোটামুটি ওদের নাম দিলেন কি যে কিছু একটা যাচ্ছে, এটাকে আমি নাম দিলে হচ্ছে প্রোটন, মানে ওটাকে নাম দিয়েছিলেন যে অ্যানোড রে, অ্যানোড রে বা ক্যানাল রে নাম দিয়েছিলেন। এবং কি বলছেন যে অ্যাটমের মধ্যে যে পজিটিভ জিনিসগুলো তাহলে আছে সেগুলো তিনি নাম দিলেন কি প্রোটন। ঠিক আছে, এবার তিনি প্রোটনটার তিনি অস্তিত্ব কিন্তু তখন মোটামুটি তিনি মানে এই জিনিসটা মোটামুটি সেভাবে তিনি এক্সপ্লেন করতে পারেননি যে কেন গেল এই দিক থেকে এই দিকে। তারপরে তিনি কি করলেন, অনেক গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলেন, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন প্রভৃতি গ্যাস নিয়ে তিনি এই এক্সপেরিমেন্টটা করলেন। মানে এর মধ্যে একবার হাইড্রোজেন ঢোকাচ্ছে, এর মধ্যে একবার হিলিয়াম ঢোকাচ্ছে, নাইট্রোজেন ঢোকাচ্ছে। এই করতে করতে তিনি মোটামুটি দেখলেন যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন ছিল কি তখন মানে সব থেকে হালকা এলিমেন্ট, তাই তো, মানে হাইড্রোজেনের ভর সব থেকে কম ছিল। এবার তিনি হাইড্রোজেনের একটা ওয়েট করলেন। এবার দেখছেন আগে কি ইলেকট্রনের মাস আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রনের চার্জও আবিষ্কার হয়ে গেছে, তাহলে কি উনি মোটামুটি দেখলেন যে হাইড্রোজেন এর মাসটা থেকে, ঠিক আছে, তাহলে এর মাস থেকে যদি আমি ইলেকট্রনের মাস, এর মধ্যে ইলেকট্রন আছে মানে কি নেগেটিভ চার্জ আছে, তাহলে ইলেকট্রনের তিনি একটা মাস দেখলেন যে ইলেকট্রনের যে মাসটা যেটা আবিষ্কার হয়েছিল, তাহলে বাকিটা কি, যদি এটা নিস্তড়িত হয় তাহলে বাকিটা ওর মধ্যে কি থাকবে, প্রোটন থাকবে। তাহলে হাইড্রোজেন থেকে তুমি যদি একটা ইলেকট্রনের মাস যদি তিনি ক্যান্সেল করেন, তাহলে যে মাসটা পাবেন সেটা কি, সেটা হচ্ছে প্রোটনের মাস। ব্যাপারটা ক্লিয়ার হলো তো, কারণ কি হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা এলিমেন্ট ছিল, তাহলে হাইড্রোজেন কি একটা ইলেকট্রন দিয়ে তৈরি। এবারে একটা যদি ইলেকট্রন দিয়ে তৈরি হয় তাহলে তার মধ্যে কি একটা প্রোটন আছে, তাহলে তার মাসটা তিনি মোটামুটি, হাইড্রোজেনের মাস যদি মেজার করতে পারেন তাহলে তার মাসটা তিনি মোটামুটি মেজার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তিনি এইটার পিছনে যুক্তি কি দিলেন, তিনি যুক্তি দিলেন যে যে যখন এই ক্যাথোডে তৈরি হচ্ছে না, ক্যাথোডেতে কি আছে ইলেকট্রন, বলছে ইলেকট্রনগুলো খুব স্পিডে ছুটছে অ্যানোডের দিকে। এবারে মাঝখানে কি আছে নিষ্ক্রিয় গ্যাস লাইক হাইড্রোজেন, তাই তো, তাহলে যখন এই ইলেকট্রনগুলো ছুটছে তখন ও কি করছে, হাইড্রোজেন গ্যাসকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে ও কি করছে, হাইড্রোজেন গ্যাসের যে ইলেকট্রন আছে না তাকে বের করে দিচ্ছে। তাহলে কি হলো, যে ইলেকট্রনগুলো তো ক্যাথোড থেকে অ্যানোড দিকে ছুটছে, ছুটতে কি মাঝামাঝি কাকে পাচ্ছে, মাঝামাঝি পাচ্ছে হাইড্রোজেন গ্যাসকে পাচ্ছে। তো ওরা কি করছে, হাইড্রোজেন গ্যাসকে কি অ্যাটাক করছে, ধাক্কা মারছে। হাইড্রোজেন গ্যাস যখন ধাক্কা মারে তখন ওখান থেকে কি করছে, তখন ওখান থেকে তারা হাইড্রোজেন গ্যাসের ইলেকট্রন বের করে দিচ্ছে। এবারে যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেল সেগুলো কি, সেগুলো এদিকে ছুটতে আরম্ভ করলো। কিন্তু যদি আমি হাইড্রোজেনকে ধাক্কা মেরে যদি হাইড্রোজেন থেকে আমি ইলেকট্রন বের করে দিই তাহলে কি তৈরি হবে, এইচ প্লাস, অর্থাৎ যদি আমি একটা, যেহেতু একটা নিউজ তড়িৎ ছিল, যদি ওখান থেকে যদি আমি একটা নেগেটিভ চার্জ বের করে দিই তাহলে কি সেটা গ্যাসটা আয়নীয় হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে, বা সেই গ্যাসটা এইচ প্লাস বা পজিটিভ চার্জ হয়ে যাবে। এবার যে পজিটিভ চার্জটা তৈরি হলো এখানে, ধরো আমার এখানে এইচ প্লাস তৈরি হয়েছে, এইচ প্লাস, তাই তো। এবারে পজিটিভ আধান তৈরি হয়েছে মানে কি, সেগুলো কার দিকে ছুটবে, সেগুলো নেগেটিভের দিকে ছুটবে। তাহলে ওরা কি করলো, ওরা তখন এই দিকে ছুটে আরম্ভ করলো। অর্থাৎ এই আয়নীয় গ্যাসগুলো তারা কি করলো, তারা এই দিকে ছুটে এই পারফোরেটেড ক্যাথোডের মধ্য দিয়ে ভেদ করে এইখানে এসে তারা ফ্লুরোসেন্স তৈরি করলো। ঠিক আছে, তাহলে কি হলো, যে ক্যাথোডে যখন তৈরি হয়েছিল ইলেকট্রনগুলো বেরোলো, সেই হাই ভেলোসিটির ইলেকট্রনগুলো কি করলো, নিষ্ক্রিয় গ্যাসগুলোকে ধাক্কা মারলো, ধাক্কা মেরে গ্যাসগুলোকে আয়নিত করে ফেললো। এবারে আয়নিত করার পর এই যে মানে কি পজিটিভ চার্জ করে ফেললো, এবার এই পজিটিভ চার্জ কোথায় যাবে, এর নেগেটিভের দিকে ছুটবে। নেগেটিভ মানে কি ক্যাথোড, তাহলে এ কি করবে, ক্যাথোডের দিকে ছুটবে। অর্থাৎ কি প্রায় দেখতে গেলে কি মনে হবে, আপাত দৃষ্টিতে যে অ্যানোড থেকে কিছু একটা জিনিস ক্যাথোডের দিকে যাচ্ছে, তাহলে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে ক্যানাল রে বা অ্যানোড রে। ঠিক আছে, তিনি মোটামুটি তাহলে ওই হাইড্রোজেন গ্যাসটাকে তিনি মোটামুটি এক্সপেরিমেন্ট করে তিনি মোটামুটি প্রোটন, ওই একটা যে পজিটিভ যে কণাগুলো তৈরি হচ্ছে তিনি তাদের নাম দিলেন হচ্ছে প্রোটন। এবং তিনি প্রোটনের কি করলেন, তিনি প্রোটনের চার্জ বললেন, চার্জ কত হবে, বলছে যেহেতু অ্যাটম নিস্তড়িত
তাহলে ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে প্রোটনের চার্জ কি হবে, পজিটিভ হবে, এবং কি সেম অ্যামাউন্টের চার্জ হবে। তাহলে প্রোটনের চার্জ কি তিনি বললেন যে প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, আর তিনি কি করলেন, তিনি প্রোটনের যেহেতু চার্জ করেছেন এবং তিনি কি করলেন, প্রোটনের ভরটাও বের করলেন, প্রোটনের মাস সেটা তিনি বের করলেন 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তিনি মোটামুটি প্রোটনের চার্জ বের করে ফেললেন এবং প্রোটনের মাসটা তিনি বের করে ফেললেন। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, বোঝা গেল যে গোল্ডস্টাইন কি করেছিলেন, জিনিসটা এত অব্দি ক্লিয়ার হলো। তাহলে এইভাবে মোটামুটি প্রোটনের তিনি আবিষ্কারটা করে ফেললেন। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, আমি পেজ উল্টাচ্ছি। হ্যাঁ, নেক্সট কি হবে, নেক্সট হবে আমাদের নিউটনের আবিষ্কার। আচ্ছা কি হলো ব্যাপারটা, তাহলে এবার হচ্ছে নিউটনের আবিষ্কার, অর্থাৎ ডিসকভারি অফ নিউট্রন। এখানে একটা মজার ঘটনা আছে, বলছে যখন নিউট্রনটা বেসিক্যালি আবিষ্কার হয়েছিল তখন সাল অনেক দিন গ্যাপ হয়ে গেছে, মানে এই এক্সপেরিমেন্টের কথা ছিল 1800-তে আর এটা 1900-তে হচ্ছে, মানে মোটামুটি ইন দ্য ইয়ার অফ 1932 এই সময় মোটামুটি নিউট্রনের আবিষ্কার হয়েছে। ঠিক আছে, আচ্ছা কীভাবে আবিষ্কার হলো, তখন একটু হিস্ট্রিটা আমি বলে দিই। তখন কি জানো তো, তখন হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার হয়ে গেছে, মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে কাজ কারবার তখন চলছে, তেজস্ক্রিয়তা মোটামুটি তখন আবিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী বেকেরেল। তাহলে মোটামুটি তখন রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি সায়েন্টিস্ট আমাদের বেকেরেল, তিনি মোটামুটি রেডিয়েশনটা তিনি মোটামুটি আবিষ্কার করে ফেলেছেন। যে রেডিয়েশনটা কি, তিনি বলেছেন যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ যদি কোনো বা তেজস্ক্রিয় যদি কোনো মৌল থাকে সেখান থেকে কি হয়, সেখান থেকে তেজস্ক্রিয়তা বেরোয়, এবং সেই তেজস্ক্রিয়তাটা বেড়ে কি করতে পারে, সেই তেজস্ক্রিয়তা বেরিয়ে মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে, অনেক ক্ষতি করতে পারে। হ্যাঁ, মানে পার্মানেন্ট ক্যান্সার তৈরি করে দিতে পারে মানুষের শরীরে। তাহলে কি, যদি আমাকে এই মানে তেজস্ক্রিয়তাটা যেটা আমাকে ক্যান্সার দিয়ে দেয়, তাহলে আমি তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করবো এরকমভাবে। যদি আমাকে তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করতে হচ্ছে এবং সেটা কি আমাদেরকে ক্যান্সার দিয়ে দিচ্ছে, তাহলে তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করবো কীভাবে? তাহলে তখন বিজ্ঞানীরা কী করতে লেগে পড়লেন, যে এই যে তেজস্ক্রিয় মৌলগুলো আছে না, একে আমাকে একটা জায়গায় কি করতে হবে, আবদ্ধ রাখতে হবে। মানে একে মোটামুটি এরকম খোলা রাখলে হবে না। যদি একে যদি আমি খোলা রাখি তাহলে হবেটা কি, তাহলে যে কোনো মানুষের ক্যান্সার হবে, যে সমস্ত সায়েন্টিস্ট এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে তাদের ক্যান্সার হয়ে যাবে। তাহলে একে খোলা রাখা যাবে না, তাহলে একে কিছু একটা মধ্যে রাখতে হবে যার ফলে এর তেজস্ক্রিয়তাটা বা রেডিও অ্যাক্টিভিটিটা বাইরে বেরিয়ে আসে না, যার ফলে মানুষের স্কিনে ক্ষতি হয় না বা মানুষের কোনো ক্যান্সার না হতে পারে। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে আরম্ভ করলেন, বিভিন্ন রকম পদার্থ দিয়ে এদেরকে ঢাকার চেষ্টা করলেন। তো ওই সময় কি করলেন বিজ্ঞানী চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক বা স্যাডউইক, অনেকে অনেকভাবে বলে। ঠিক আছে, স্যাডউইক কি করলেন, তখন কি করলেন যে তিনিও এই কাজটাতে লেগে পড়লেন, যে আমিও আবিষ্কার করব কিছু একটা, যে একটা প্লেট আবিষ্কার করবো বা কিছু একটা পদার্থ আবিষ্কার করবো যার মধ্যে মোটামুটি রেডিও অ্যাক্টিভ পদার্থগুলোকে রাখা যায়। তো তিনি মোটামুটি কি করলেন, তিনি বিভিন্ন রকম মৌল নিয়ে কাজ করতে আরম্ভ করলেন। তিনি অ্যালুমিনিয়াম নিলেন, তিনি বেরিলিয়াম নিলেন। ঠিক আছে, তিনি মোটামুটি এরকম একটা বিভিন্ন রকম মৌল নিয়ে কাজ করতে আরম্ভ করলেন। তাহলে মোটামুটি তিনি এরকম একটা শিট নিলেন। ঠিক আছে, এবারে তিনি কি করলেন, এই শিটের উপরে তিনি ফেললেন আলফা রশ্মি বা আলফা পার্টিকেল। কি ফেললেন, আলফা আলফা পার্টিকেল, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ থেকে কি নির্গত হয়, আলফা বিটা গামা। তিনি কি করলেন, তখন তো মোটামুটি দেখলেন যে আলফা পার্টিকেলগুলোকে কি করে আটকানো যায়। তিনি ওই রকমভাবে একটা পরীক্ষার সিদ্ধান্ত একটা নিয়েছিলেন যে আলফা পার্টিকেলগুলোকে কীভাবে আটকানো যায়। তিনি ফার্স্ট কী করলেন, আলফা পার্টিকেল এর উপরে ফেললেন। একটা মোটামুটি তিনি একটা মানে
ধাতব পাত নিলেন, তার উপর আলফা পার্টিকেল ফেললেন, দেখলে যে এই পাত্রাকে যদি এরা ভেদ করে চলে যায় তাহলে এই পাত্রা নেওয়া যাবে না। যদি এই পাত্রাকে এরা ভেদ করতে না পারে, যদি এই পাত্রা আলফা পার্টিকেলকে শোষণ করে নেয়, তাহলে কি হবে? তাহলে হবে কি, আমি এই পাত্রাকে ইউজ করে একটা তেজস্ক্রিয় মৌলকে এর মধ্যে রাখতে পারি, এর একটা আমি বক্স তৈরি করতে পারি, করে এর মধ্যে তেজস্ক্রিয় মৌলটাকে রাখতে পারি। মানে মোটামুটি তেজস্ক্রিয় মৌলটাকে কীভাবে রাখা যাবে সেইটার মোটামুটি তিনি টেস্ট করছিলেন, যে কোন পাত কোন ধাতু কত বেশি শক্তিশালী যে রাখতে পারে। তো তিনি মোটামুটি বিভিন্ন রকম পাত ইউজ করছিলেন। তো তিনি যেটা ইউজ করছিলেন তখন সেই সময় সেটা হচ্ছে বেরিলিয়াম মৌলটা ইউজ করছিলেন, Be49। ঠিক আছে, এটা তিনি মোটামুটি তখন ইউজ করছিলেন। আচ্ছা, তিনি দেখলেন কি, যে এই আলফা পার্টিকেল ওখানে ধাক্কা মারলো, মেরে কিছু একটা এমিট হচ্ছে এখান থেকে, বেরিয়ে আসছে। এবার তিনি প্রথমে ভাবলাম কি, যেহেতু আলফা পার্টিকেল ধাক্কা মেরেছে তাই আলফা পার্টিকেলই বেরিয়ে আসছে হয়তো। তো তিনি এই জিনিসটাকে একটু টেস্ট করতে চাইলেন। তিনি দেখলেন যে না, এই পার্টিকেলগুলো যে বেরিয়ে আসছে না, ওদের মাস আলফা পার্টিকেলের সমান নয়। তাহলে ওদের মাস যদি সমান না হয় তাহলে এটা আলফা পার্টিকেল মোটেই নয়। আচ্ছা, তিনি কি ভাবলেন, তাহলে কি এটা ইলেকট্রন? কারণ দেখো, এটা যেহেতু একটা অ্যাটম, মানে কি, এটা যেহেতু একটা মেটাল, তাহলে মেটাল কি অ্যাটম দিয়েই তো তৈরি হয়, পরমাণু দিয়েই তো তৈরি হয়। এবার পরমাণুর মধ্যে কী কী থাকে? ইলেকট্রন, প্রোটন, মানে তখন অব্দি আবিষ্কার হয়েছে ইলেকট্রন প্রোটন। তাহলে যদি আলফা পার্টিকেল ধাক্কা মারে তাহলে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো কি হতে পারে? হয় ইলেকট্রন, না হলে প্রোটন। তাহলে তিনি কি করলেন, যেটা ইলেকট্রন না প্রোটন জানার জন্য তিনি কি করলেন, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাগালেন, মানে ইলেকট্রিকের পাথ প্লাস মাইনাস। দেখলেন যে এই রশ্মিগুলো ডিফ্লেক্ট হচ্ছে, কি যদি প্লাসের দিকে ডিফ্লেক্ট হয় তাহলে কি, তাহলে এগুলো কি নেগেটিভলি চার্জ, তার মানে কি বলতে পারবেন যেগুলো ইলেকট্রন। আর যদি মাইনাসের দিকে ডিফ্লেক্ট হয় তাহলে কি, ওগুলো পজিটিভলি চার্জ হবে, তাহলে বলতে পারবেন প্রোটন। কিন্তু দেখলেন যে এরা কারো উপেক্ষা না করে সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি? তার মানে তিনি প্রথম নম্বর সিদ্ধান্ত যেটা এলেন, যে যেগুলো বেরোচ্ছে সেগুলো কি নিউট্রাল বা নিস্তড়িত, নিউট্রাল বা নিস্তড়িত। ঠিক আছে, তাহলে তিনি, এবং এই যে যেগুলো বেরোচ্ছে না সেগুলো হচ্ছে আলফা পার্টিকেলের থেকে মানে প্রচণ্ড ভারী, মানে যে কণাগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে মাস ইজ ভেরি হাই, অর্থাৎ খুব ভারী একটা কণা এখান থেকে ডিফ্লেক্টও বেরিয়ে যাচ্ছে। তাহলে কণাগুলো কোথা থেকে বেরোচ্ছে? অ্যাটম থেকেই বেরোচ্ছে। তিনি তখন বললেন যে এই যে কণাগুলো যেগুলো বেরোচ্ছে যারা নিউট্রাল, তাদের কোনো চার্জ নেই, তাহলে কি নিউট্রাল মানে চার্জ ধরবো আমি 0, তাহলে তিনি এই কণাগুলোর নাম দিলেন তখন কি, যে নিউট্রন। ঠিক আছে, এই কণাগুলোর নাম দিলেন তিনি নিউট্রন, এবং কি তিনি এদের চার্জ বললেন 0, এবং তিনি এদের মাসটা ক্যালকুলেট করলেন। তাহলে কি, এগুলো হচ্ছে নিউট্রন। ঠিক আছে, আর কি এদের চার্জ 0, অর্থাৎ এটা হচ্ছে নিস্তড়িত কণা। আর কি এদের মাস, মানে এদের যে ভর, সেই ভরটা হচ্ছে মোটামুটি পেলেন 1.674 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, এদের মাসটা মোটামুটি পেলেন 1.674 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, আচ্ছা, তাহলে সব থেকে ভারী কোনটা হলো? সো হেভিয়েস্ট, যদি বলি যে হেভিয়েস্ট পার্টিকেল, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে ভারী সব থেকে কোনটা? নিউট্রন, তারপর কি, আমি শর্টকাট লিখছি এন, তারপরে প্রোটন, তারপরে কি ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সব থেকে ভারী হলো আমাদের নিউট্রন, তারপর হলো প্রোটন, তারপর হলো কি ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে কি প্রোটন আবিষ্কার হয়ে গেল আর নিউট্রন আবিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তাহলে গল্পগুলো নিশ্চয়ই মনে থাকবে যে প্রোটন কীভাবে আবিষ্কার হয়েছে, নিউট্রন কীভাবে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এটা পুরো গল্পের মতো করে বোঝালাম। ঠিক আছে, আচ্ছা, আর তিনি এখানে দেখিয়েছেন না, এখানে ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছিলেন, এখানে তিনি ম্যাগনেটিক ফিল্ডও লাগিয়েছিলেন। তোমরা ম্যাগনেটিক ফিল্ডও এখানে দেখিয়ে দিতে পারো, যে আমি বলে দিচ্ছি নো ডিফ্লেকশন ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড
অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ এই রশ্মিগুলো বা এই কণাগুলো কি হচ্ছে, তারা কোনো দিকে ডিফ্লেক্ট করছে না, না ইলেকট্রিক ফিল্ডে ডিফ্লেক্ট করছে, না ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেক্ট করছে, তাই তাদের চার্জ হবে 0। আর মোটামুটি তিনি মাসগুলো একদম ক্যালকুলেশন করে ফেলেছিলেন। তাহলে মোটামুটি ইলেকট্রন প্রোটন নিউট্রনের আবিষ্কার হয়ে গেল। তাহলে আমি ইলেকট্রন প্রোটন নিউট্রনের আবিষ্কার করে ফেলেছি, মানে একটা অ্যাটম সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে অ্যাটমের মধ্যে 3টে পার্টিকেল থাকে, একটা ইলেকট্রন যেটা নেগেটিভলি চার্জড, একটা প্রোটন যেটা পজিটিভলি চার্জড, একটা নিউট্রন যেটা নিউট্রাল বা নিস্তড়িত। এবার ব্যাপারটা হচ্ছে এরা অ্যাটমের মধ্যে থাকে কিভাবে, সেইটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে সেইটা মডেল এক্সপ্লেন করেছে। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা কি, সেটা হচ্ছে অ্যাটমিক মডেলস। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো কি অ্যাটমিক মডেলস। আচ্ছা, প্রথমে ইলেকট্রনকে আবিষ্কার করলেন স্যার জে থমসন। তাহলে যে ইলেকট্রন আবিষ্কার করেছে সবাই তো তাকেই ধরবে যে স্যার ইলেকট্রন আপনি আবিষ্কার করেছেন, ওই বিজ্ঞানী গোল্ডস্টাইন করে দিয়েছে প্রোটন আবিষ্কার। তাহলে বাবা এই ইলেকট্রন প্রোটনগুলো এগুলো অ্যাটমে থাকে কিরকম, অ্যাটমকে দেখতে কেমন, তা মানুষের সাধারণ কোশ্চেন আসে, তাহলে অনেকে ওকে কোশ্চেন জিজ্ঞেস করেছে নিশ্চয়ই। তো তিনি মোটামুটি বললেন যে, তিনি বললেন প্রথম কথা যে অ্যাটম বা পরমাণু, পরমাণু হচ্ছে স্ফেরিক্যাল ইন শেপ। স্ফেরিক্যাল মানে কি, গোলক। অর্থাৎ তিনি বললেন যে অ্যাটমগুলো বা পরমাণু হচ্ছে গোলক হয়, গোলাকার হয়। তিনি কিন্তু দেখো একটা কথা বলে দিই, স্যার এটা কে বললেন, স্যার জে থমসন বললেন কি অ্যাটম গোলাকার। আচ্ছা, তিনি কিন্তু কোনো ল্যাবে কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ, তখন তো গুলো আবিষ্কারই হয়নি, কোনো মাইক্রোস্কোপ বা কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ এত হাই রেজলিউশনের জিনিস আবিষ্কার হয়নি যে তিনি একটা অ্যাটমকে দেখতে পাবেন। তো তিনি মোটামুটি একটা থিওরি দিয়েছিলেন কেন তিনি গোলাকার বললেন, যে দেখো যে জিনিসগুলো স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছে এই মহাবিশ্বে, যেমন দেখো গ্রহ নক্ষত্র, এরা কি দেখো সব কিন্তু গোলাকার, তাই তো, মানে যেগুলো তোমার নিজে থেকেই তৈরি হয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে গোলাকার। মানে প্রকৃতিতে যেগুলো আগে থেকে আছে সেগুলো কি সবসময় তাদের সাইজ হয় গোলাকার। যেমন তুমি যদি একটা জলের ফোঁটা যদি উপর থেকে নিচে ফেলো, দেখো ওটা কিন্তু গোলাকার হয়েই পড়ছে। তুমি জলকে উপরে রাখো ঠিক আছে, কিন্তু জলটা যখন উপর থেকে নিচে পড়বে তখন কি দেখবে এরকম ড্রপলেটসের মতো সাইজ, এরম হয় দেখতে। তার কারণটা কি, এরম হচ্ছে কেন, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স আছে বলে এই নিচটা একটু ঝুলে যাচ্ছে। কিন্তু ওটা যদি তুমি নর্মাল উইদাউট গ্র্যাভিটি যদি রাখো তাহলে কিন্তু গোলাকার হবে, মানে স্ফেরিক্যাল হবে। ঠিক আছে, গোলকের মতোই দেখতে হবে। আচ্ছা, কেন হয়, তার কারণটা হচ্ছে স্ফেরিক্যালটা কারণ হয়, তার কারণ এক নম্বর হচ্ছে এদের যে বাইরের ক্ষেত্রফল আছে না, সারফেস এরিয়াটা যাতে লোয়ার হয়। অর্থাৎ যত কম সারফেস এরিয়া হবে ততই এরা থাকতে চেষ্টা করে। আর সারফেস এরিয়া লোয়ার হওয়ার জন্য কারণটা কি, কারণ পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি এটা কি লো হয়। অর্থাৎ পোটেনশিয়াল সমস্ত, মানে এই মহাবিশ্বে যত জিনিসপত্র আছে, আমরাও যে আছে, আমরা কি চাই যে আমাদের এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি যাতে বেশি না হয়, সবসময় আমরা কম এনার্জিতে থাকতে চাই। তো সমস্ত ম্যাটার, সমস্ত সাবস্টেন্স তারা কম এনার্জিতে থাকতে চায়। তাহলে যদি কম পোটেনশিয়াল এনার্জিতে রাখতে হয় তখন তাকে কী করতে হবে, তার সারফেস এরিয়াটাকে কম করতে হবে। আর সারফেস এরিয়া বা বাইরের যে ক্ষেত্রফল সব থেকে কম কোন জ্যামিতি গঠন হয় বা কোন জিওমেট্রিতে হয়, সেটা হচ্ছে কি স্ফিয়ারে হয়। ঠিক আছে, মানে যদি স্ফিয়ার হয়, কোনো একটা জিনিসকে তুমি যদি গোলক করে দাও তাহলে তার বাইরের ক্ষেত্রফল সব থেকে কমে যায়। ঠিক আছে, তার কারণটা কি, কারণ তার পোটেনশিয়াল এনার্জি সেখানে কম হয়, এই জন্য সেই জিনিসটা সবসময় গোলকাকার হয়ে থাকতে চায়। যেমন আমাদের পৃথিবী, চাঁদ, সূর্য, তুমি যত গ্রহ দেখো না কেন, যত নক্ষত্র দেখো না কেন, সব দেখবে গোলকাকার। তাহলে যেগুলো তোমার স্পন্টেনিয়াসলি সৃষ্টি হয়েছে সেগুলো গোলকাকার হয়। তাই তিনি কি বললেন, যে যেহেতু অ্যাটম একটা প্রকৃতির সৃষ্টি, স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছে, তাই অ্যাটম কি হবে, অ্যাটম প্রথমত হবে স্ফিয়ার, গোলকাকার। খুব ভালো কথা। আচ্ছা, নেক্সট তাকে যেটা কোশ্চেন করা হলো, যে ঠিক আছে আমি বুঝলাম যে আপনি বলছেন অ্যাটম গোলাকার, খুব ভালো কথা, কিন্তু এবার কোশ্চেন হচ্ছে অ্যাটম যদি গোলাকার হয় তাহলে অ্যাটমের মধ্যে এই ইলেকট্রন আর এই প্রোটন, তখন কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি, বারবার বলছি, তখন কিন্তু নিউট্রন আবিষ্কার হয়নি। তাহলে এই ইলেকট্রন বা প্রোটন কিভাবে থাকে,
এবার উনি মনে হয় তখন তরমুজ খাচ্ছিলেন না পুডিং খাচ্ছিলেন ভগবান জানে। তো উনি বললেন কি, ওইটা দেখেই উনি বললেন যে দেখো এই তরমুজটাকে দেখতে পাচ্ছ, মাঝখান থেকে কেটে দাও, কেমন লাগবে দেখতে, ঠিক এরকম লাগবে না দেখতে? এই একটা মোটামুটি, আমি তরমুজ যদি আঁকতে হয় তাহলে সবুজ কালি দিয়ে আঁকতে হবে, তাই তো? এই মোটামুটি একটা গোল, এই মারে গোলটা বাজে হয়ে গেছে, যাই হোক তোমরা ভালো করে গোলটা আঁকো। একটা গোল, এর মধ্যে তরমুজের কি থাকে, বীজ থাকে, এরকম বীজ থাকে এইভাবে, তাই তো? এগুলো বীজ, আমি বীজগুলো এভাবে আঁকছি। আর বাইরে কি থাকে, বাইরটা হচ্ছে কি লাল লাল শাঁস থাকে তরমুজের। শাঁসগুলোকে মোটামুটি আমি এরকম মনে বুঝতে পারছো তো? এই শাঁসগুলোকে মোটামুটি আমি একটা হালকাভাবে এইভাবে এঁকে দিচ্ছি। বা তোমরা কেউ পুডিং খেয়েছো? পুডিং মনে হয় কেউ খাওনি। পুডিং কেমন থাকে বলো দেখি? পুডিংয়ের মধ্যে এরকম মাঝখানে এরকম তোমার সাদা সাদা টাইপের তোমার ওই মানে দুধ টাইপের থাকে আর কি, আর তার উপরে কি থাকে বলো দেখি, বিভিন্ন ফল ছড়ানো থাকে। ফল ছড়ানো থাকে মানে ধরো বেদানা, বা তোমার ধরো কোনো একটা মানে ভালো কোনো ফল, কচি কচি বিভিন্ন ফল, বাদাম, এইসব ছড়ানো থাকে। মানে ধরো সেটাকেও ভাবো যে এই যে লাল অংশটা, এটা ধরো দুধের মতো জায়গা, মাঝখানে কিছু এরকম বীজ ছড়ানো আছে, মানে ধরো কোনো ফল ছড়ানো আছে। বা একটা তুমি ভাবো এটা একটা ওয়াটারমেলন বা তরমুজ, ঠিক আছে? এই ওয়াটারমেলনের, তাহলে এটাকে আমি বললাম যে এটা একটা ধরো ওয়াটারমেলন, ওয়াটারমেলন, বা এটাকে আমি ধরলাম এটা একটা পুডিং, তাই তো? এবার আছে পুডিং, ওয়াটারমেলন পুডিং ধরলাম, ঠিক আছে? তাহলে কি এই কালো কালো, উনি বলছেন যে তরমুজের মধ্যে যে কালো কালো বীজগুলো থাকে সেরকমই অ্যাটম হয় গোলাকার, এবং তার মধ্যে এই যে তরমুজের কালো কালো বীজগুলো, সেগুলো হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এই যে কালো কালো বীজগুলো আছে না, ঠিক ওই রকম তরমুজের মতোই অ্যাটমের মধ্যে ইলেকট্রন ঠিক ওইভাবে থাকে কালো কালো বীজের মতো। এবং কি যেহেতু এগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং এরা কার মধ্যে থাকে, এরা থাকে একটা পজিটিভ চার্জগুলোর আধানের মধ্যে এইভাবে থাকে। মানে এই লাল লাল অংশগুলোকে উনি কি বললেন, মানে তরমুজের লাল অংশটাকে কি বললেন, যেগুলো হচ্ছে পজিটিভ চার্জের একটা মানে অংশ, এবং তার মধ্যে কি ইলেকট্রনগুলো এইভাবে থাকে, এরকম বীজ 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 আকারে থাকে। তাহলে কি এই যে এইগুলো, এগুলো কি, এগুলোকে তিনি বললেন ইলেকট্রন। আর এই যে রেড অংশটা, রেড অংশটাকে তিনি বললেন কি, প্রোটন বা পজিটিভ চার্জের একটা ঘনত্ব। এটা তাহলে কি, এটা নেগেটিভ চার্জ, মানে কি নেগেটিভ চার্জগুলো আছে, আর তার চারদিকে কি আছে, সেগুলো কার মধ্যে আছে, সেগুলো হচ্ছে পজিটিভ চার্জের বলয়ের মধ্যে আছে, বুঝলে তো? বা তুমি যদি পুডিং খাও, দুধটাকে তুমি ভাবো হচ্ছে পজিটিভ চার্জ, শুধু অনেক পজিটিভ চার্জ ওখানে আছে, আর যে ফলগুলো ফেলা আছে ওই ফলগুলো কি, ফলগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এই যে তিনি মডেলটা বললেন যে এটা একটা অ্যাটম, এর চারদিকে এর ভেতরে শুধুমাত্র এরকম পজিটিভ চার্জ ভর্তি, এবং তার ভেতরে বীজের মতো ইলেকট্রনগুলো আছে, সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এই মডেলটাকে, এটা কে বললেন? স্যার জে জে থমসন। তাহলে এই মডেলটাকে কি বলা হয়? এই মডেলটাকে বলা হয় পাম পুডিং মডেল, বা এটাকে বলা হয় ওয়াটারমেলন মডেল, ঠিক আছে? পাম পুডিং মডেল বা বলা হয় ওয়াটারমেলন মডেল, ঠিক আছে? তাহলে মোটামুটি জে জে থমসন তখন এই কথাটা বললেন। এবারে এরপরে কি এলো, এরপরে আচ্ছা এই জিনিসের সব থেকে বড় লিমিটেশন হচ্ছে, আচ্ছা আমি এগুলোকে একটুখানি এঁকে দিই, এগুলো হচ্ছে যেহেতু পজিটিভ চার্জ বাইরে আছে, তাহলে পজিটিভ পজিটিভ করে একটুখানি লিখে দিই, হ্যাঁ, পজিটিভ পজিটিভ পজিটিভ, আর ইলেকট্রনগুলো সব নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা এবারে এই মডেলটার সব থেকে বড়, এই মডেলটা প্রথমে বলেছি কি, উনি কোনো ল্যাবরেটরি দিকে টেস্ট করেননি, উনি কি করেছেন, উনি ভেবেছেন, ভেবে উনি একটা বলেছেন। কিন্তু এই মডেলের একটা সব থেকে বড় লিমিটেশন
বা ফেলিয়ার বলতে পারো, অর্থাৎ মডেলটা কাজ করেনি। তার কারণটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি পাশাপাশি থাকে তারা কি করবে, তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পজিটিভ নেগেটিভকে ক্যান্সেল আউট করে দেবে। এবারে তাহলে যদি ক্যান্সেল আউট করে দেয় তাহলে কি না থাকবে ইলেকট্রন আর না থাকবে প্রোটন, কোনো আধানই থাকবে না। যদি ইলেকট্রন প্রোটন যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে তো তার দুটোই ধ্বংস হয়ে যাবে, ইলেকট্রন ধ্বংস হয়ে যাবে, প্রোটন ধ্বংস হয়ে যাবে, তাহলে তাদের কোনো আধান থাকবে না। তাহলে কি যে বলতে পারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ক্যান নট বি কেপ্ট টুগেদার, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জকে একসঙ্গে রাখা যায় না। তাহলে কি এই মডেলটা কি হলো, এই মডেলটা হয়ে গেল ফেল। অর্থাৎ এত যে পড়াশোনা করলাম এটা কি হলোই না, নষ্ট। ঠিক আছে, এবারে কি হবে, এবারে নেক্সট আমি যেটা করাবো সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল, সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড এলেন, উনি কিছু এক্সপেরিমেন্ট করলেন। উনি বললেন যে এই জে থমসনের মডেলটা একদম হতেই ব্লান্ডার, এটা হতেই পারে না, অসম্ভব, কারণ এইভাবে পজিটিভ এবং নেগেটিভ চার্জকে একসঙ্গে রাখা যায় না। তো তিনি একটা অ্যাটম সম্পর্কে ধারণা দিয়েছিলেন একটা এক্সপেরিমেন্ট করে। সেই এক্সপেরিমেন্টটা আমি নেক্সট ক্লাসে রাদারফোর্ডের মডেল, সেই এক্সপেরিমেন্টটা আমি কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের কি হলো, প্রোটন ডিসকভার, নিউট্রন ডিসকভার, আর কি একটা অ্যাটমিক মডেলের ধারণা কি স্যার জে থমসনের, যেটাকে বলা হয় ওয়াটারমেলন মডেল বা পাম পুডিং মডেল। হ্যাঁ, তিনি মোটামুটি ওটা দিলেন। তার লিমিটেশন কি হলো, যে পজিটিভ এবং নেগেটিভ চার্জকে একসঙ্গে রাখা যায় না। ওকে, আজকের অবধি লেকচার এই পর্যন্ত। থ্যাংক ইউ।